আসসালামু আলাইকুম। পাঠ করছি শুকনো পাতার নূপুর পায়ে। লিখনীতে আয়শা শেখরিন। গল্প পাঠে আমি রেজওয়ানা খান নদী। পর্ব সংখ্যা ১১। চুপ কর বিয়াদব! তোর মতো একটা লুচ্চা জানোয়ারকে বিশ্বাস করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ঝিলমিল আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারল না। সে দ্বিতীয় চড়টা মারার জন্য হাত তুলল। কিন্তু এবার আর সুযোগ দিল না জারিফ। সে ঝিলমিলের হাতটা মাঝপথেই শক্ত করে ধরে ফেলল। এতক্ষণের অপরাধবোধ ঝেড়ে ফেলে দিয়ে সে আবার তার নোংরা রূপটা বের করে আনলো। ঝিলমিলের হাতটা মোচড় দিয়ে ধরে ঝাঁঝালো গলায় বলল, যা করেছি বেশ করেছি। তোর মতো একটা সাধারণ মেয়ের সাথে যে আমি এতদিন রিলেশন করে রেখেছি, এটাই তোর ভাগ্য। আনস্মার্ট কোথাকার! সবসময় এই ব্যাকডেটের চিন্তা ভাবনা নিয়ে ঘুরিস। একটা হাত ধরলেই তোর ১০ রকমের ছুঁই ছুঁই ভাব শুরু হয়ে যায়। রোম্যান্স তো দূরের কথা। তাই যা দেখেছিস একদম ঠিকই দেখেছিস। মুন্নি আমার স্ট্যান্ডার্ডের সাথে যায়। ঝিলমিল স্তব্ধ। কত কৌশলে সে ঝিলমিলকে এই ফাঁদে ফেলেছিল, সবকিছু চোখের সামনে ভেসে উঠল। গত ৫ মাস ধরে ঝিলমিল আর জারিফের মধ্যে এই সম্পর্ক। তার মুখ থেকে এমন বিষাক্ত কথাগুলো শুনে সে তাকিয়ে রইল অবিশ্বাসের চোখে। চোখের জল উপেক্ষা করে সে তীব্র ঘৃণায় বলল, তাই বলে এভাবে ঠকালি আমায়? এত নাটক করার কি দরকার ছিল? শুরুতেই বলে দিতিস তোর চেহারার আড়ালে একটা নোংরা একটা মানুষ লুকিয়ে আছে। জারিফ ঝিলমিলের চোখের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয়। ওর হাতটা আরো একটু জোরে ঝাঁকিয়ে বলে, তুই তো মাত্র একটা জিনিস দেখলি ঝিলমিল। আমি তোর ধারণার চেয়েও নোংরা। ওর মুখের উপর এমন নির্লজ্জ স্বীকারোক্তি শুনে পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল ঝিলমিলে। পরক্ষণে অপমান আর ঘৃণায় তার গা গুলিয়ে উঠল। চোখের জল মুছে সে চিৎকার করে বলে উঠল, তাহলে আমার সাথে কেন এতদিন ধরে এই ভালোবাসার নাটক করলি? আর এখন আমাকে কেন খ্যাত বলছিস? শুরুতেই তো নিজে আমার পিছু পিছু কুত্তার মতো ঘোরাঘুরি করেছিস। আমি গিয়েছিলাম তোর কাছে? কিশোরীর এই পাল্টা জবাবে জারিফ আরো এক ধাপ এগিয়ে চরম নোংরামি প্রকাশ করে বলল, ভেবেছিলাম তুই আমার পাশের বাসায় মেয়ে। যখন মন চাইবে একটু আধটু সুযোগ বুঝে তোকে ভোগ করতে পারবো। কিন্তু তুই কি তা একবারও হতে দিয়েছিস? সবসময় তোর এই সতীপনা। নিজের চরিত্রের উপর এমন জঘন্য আঘাত আসতেই ঝিলমিলের মাথার ভেতর যেন আগুন জ্বলে উঠল। হাতাহাতি জ্ঞান হারিয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে সে এক ঝটকায় নিজের হাতটা মুক্ত করে সিংহিনীর মতো ঝাঁপিয়ে পড়ল জারিফের উপর। দু হাত বাড়িয়ে সে শক্ত মুঠো খামচে ধরে জারিফের মাথার চুল। অতঃপর সর্বশক্তি দিয়ে ঝাঁকুনি দিতে দিতে চেঁচিয়ে উঠল হিংস্র গলায়, জারিফের বাচ্চা! আমার শরীর পাওয়ার জন্য তুই এত বড় জাল বিছিয়েছিলি? তোকে তো আমি আজ জ্যান্ত কবর দেব। মাঠের তুলকালাম কাণ্ড দেখে মুহূর্তের মধ্যে সেখানে হুলস্থুল পড়ে গেল। ইরান আর ঝিলমিলের বাকি বন্ধুরা তড়িঘড়ি করে এগিয়ে এসে ওকে টেনে হিঁচড়ে পেছনের দিকে সরানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। ওদিকে জারিফের বন্ধুরা ছুটে এসে ঝিলমিলকে শক্ত মুঠো থেকে ওকে ছাড়ানোর জন্য টানাটানি শুরু করলো। কিন্তু ঝিলমিলের মাথায় তখন তীব্র জেদ চেপে বসেছে। সবাই এত টানাটানির মাঝেও সে জারিফের মাথার থেকে গোছাখানেক চুল নিয়ে তবেই ছাড়লো। মাথার যন্ত্রণায় আর এত মানুষের সামনে অপমানে জারিফ এবার রাগে জ্ঞান হারিয়ে ফেলে। পুরো মুখাবয়ব রাগে লাল করে সে এক ঝাড়া মেরে বন্ধুদের হাত ছাড়িয়ে নেয়। ডান হাতটা বাতাসে উঁচিয়ে ঝিলমিলের একটা জোরালো থাপ্পড় মারার জন্য হিংস্র ভঙ্গিতে তেড়ে আসতে গেল সে। তক্ষুনি কোথা থেকে পাথরের মতো কঠিন হাত এসে মাঝপথে খপ করে চেপে ধরল জারিফের কবজিটা। ঠিক যেন বাতাসের গতিতে এসে কেউ জারিফের সেই হাতটাকে শূন্যে থামিয়ে দিয়েছে। নিজের হাত অবশ হয়ে যেতে দেখেই হতচকিত চোখে আশেপাশে তাকালো জারিফ। চোখের মণি দুটো ভয়ে আর আশ্চর্যে স্থির হয়ে গেল তার। তোলকালাম গলায় সে শোধালো, চাচু, তুমি এখানে? বারিশের পুরো অবয়ব তখন এক থমথমে গভীরতা। চোখে চশমাটার আড়ালে তার দৃষ্টি জোড়া যেন বরফের মতো শীতল। জারিফের কবজিতে আঙ্গুলের চাপ বাড়িয়ে দিয়ে সে হিমশীতল স্বরে বলল, এখানে কি হচ্ছে? চাচাকে হুট করে কলেজের মাঠে এভাবে দেখে জারিফ পুরোপুরি ভড়কে গেল। নিজের নোংরামি প্রকাশ পেয়ে যাওয়ার ভয়ে সে আমতা আমতা করে নিচু স্বরে বলল, চাচ্চু, তুমি তুমি চলে যাও এখান থেকে। এটা আমাদের পার্সোনাল ম্যাটার।
পেছন থেকে চুলোচুলির ধকল সামলে ঝিলমিল এখন হাঁপাচ্ছিল। জারিফের মুখে এই কথা শুনে সে চিৎকার করে বলে উঠল, কেন যাবে? আমি তোর চাচাকে তোর সব কীর্তি বলে দেব। ফুপা, ও আসলে। হঠাৎ বজ্রকণ্ঠের ধমকে মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল পুরো মাঠ। স্টপ ইট! একদম চুপ করো তুমি। বারিশের কণ্ঠের কঠোর গর্জন এত তীব্র ছিল যে ঝিলমিলের পুরো অস্তিত্ব নিমেষেই কেঁপে উঠল। জারিফের হাতটা ছেড়ে দিয়ে হুকুমের স্বরে বলল বারিশ, লিভ দিস প্লেস রাইট নাও। চাচাকে আর দ্বিতীয় কোনো প্রশ্ন করার সাহস জারিফের ছিল না। আর সেই মুহূর্তেই না দাঁড়িয়ে বন্ধুদের দলবল নিয়ে চলে গেল দ্রুত। জারিফ চলে যেতেই বারিশ এবার ঝিলমিলের দিকে নিচে সে তীক্ষ্ণ দৃষ্টি ফেলল। কোনো কৈফিয়ত বা সান্ত্বনার ধার না ধরে বরফ কঠিন গলায় নির্দেশ দিল, আর তুমি সোজা বাড়ি ফিরে যাও। ধমক খেয়ে ঝিলমিলের ক্ষোভ আর অভিমানের মাথাটা নিচু করে মাঠের এক কোণে রাখা নিজের সাইকেলটার কাছে চলে যায়। বান্ধবী ইরামকে একটা কথা বান্ধবী ইরামকে একটা শুকনো বিদায় জানিয়ে সাইকেলটা নিয়ে গেটের দিকে এগোতে লাগে সে। এদিকে বারিশও সোজা পার্কিং জোনের দিকে হেঁটে যায়। গাড়িতে বসার পর থেকে তার মাথাটা কেমন যেন প্রচন্ড ভনভন করছে। রাগ রগ দুটো ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা। ভেতরে কেমন এক রাগ আর অস্থিরতা কাজ করছে। স্টিয়ারিং হুইলে হাত রেখে কিছু একটা গভীর ভাবনায় ডুবে থাকা অবস্থাতেই সে অ্যাক্সিলারেটরে চাপ দেয়। গাড়িটা মেইন গেটের কাছাকাছি, তবু তার মনোযোগ রাস্তায় নেই। আর ঠিক সেই অসাবধানতার মুহূর্তেই হুট করে সামনে চলে আসা ঝিলমিলের সাইকেলের পেছনে সজোরে ধাক্কা লাগিয়ে দিল গাড়িটা। ঠাস করে একটি শব্দ হলো। ভারসাম্য হারিয়ে ঝিলমিল শক্ত পিচঢালা রাস্তার উপর আছাড় খেয়ে পড়ল। কড়া ব্রেকে গাড়ি থামালো বারিশ। সামনের দিকে তাকিয়ে স্টিয়ারিং এ একটা ঘুষি মেরে বিড়বিড় করে চরম বিরক্তিতে বলে উঠল, ফাকিং হেল! ঝিলমিলের রাস্তার উপর ওভাবেই নিথর হয়ে পড়ে বসে রইল। উঠার কোনো চেষ্টাই করল না। পৃথিবীর সব অঘটন, সব অপমান বুঝি শুধু ওর জন্যই বরাদ্দ? আজ পুরো দিনটা যে এভাবে তাকে দুমড়ে মুচড়ে দেবে সে ভাবতেও পারেনি। সে ওভাবেই কতক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। এদিকে সাইকেলটা ছিটকে আরেক পাশে পড়ে গেছে। চেইনটা ছিঁড়ে প্যাডেলের সাথে এমন ভাবে আটকে গেছে যে ওটা দিয়ে আর কোনো এক কদমও এগোনো যাবে না। বারিশ দ্রুত গাড়ি থেকে নেমে ঝিলমিলের সামনে এসে দাঁড়িয়ে এই নিষ্পাণ ভাব দেখে বলে, কি হলো? তুমি কি এভাবেই রাস্তার মাঝখানে বসে থাকবে? ঝিলমিল মুখ তুলল না। ওভাবেই বসে থেকে তপ্ত গলায় পাল্টা প্রশ্ন ছুড়ল, থাকলে আপনার কোনো সমস্যা? উঠো! বারিশের মুখে আদেশ ও বিরক্তির মিশ্রণ। ঝিলমিল এবার জোর করেই নিজেকে টেনে তুলল। কলেজ ড্রেসের ধুলোবালি না ঝেড়েই সাইকেল টেনে সোজা করার চেষ্টা করে, কিন্তু চেইন আর চাকার সব দশা দেখে বুঝল এটা পুরোপুরি অচল। ভেতরের জমে থাকা সমস্ত রাগ এবার ও জড়বস্তুটার উপর গিয়ে পড়ল। তীব্র আক্রোশে সাইকেলটা ওখানে আছাড় মেরে ফেলে দিয়ে পিঠের ব্যাগটা শক্ত করে চেপে ধরে গেট পার হয়ে হনহন করে সামনের রাস্তার দিকে হাঁটতে শুরু করলো। বারিশ একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে গিয়ে বসে গাড়ি স্টার্ট দিয়ে ধীরে ধীরে গাড়িটা নিয়ে কাছ নামিয়ে গম্ভীর গলায় ডাকে। বারিশের ডাক কানে গেলেও ঝিলমিল যেন পুরোপুরি বধির। সে সোজা সামনের দিকে তাকিয়ে হনহন করে হাঁটতে থাকলো। যুবকের ধৈর্যের শেষ আটটুকু এবার ভেঙে গেল। সে গাড়িটা ঝিলমিলের গা ঘেঁষে থামিয়ে ড্রাইভিং সিট থেকে বাঁ পাশের সিটের দিকে ঝুঁকে এক টানে দরজাটা খুলে ক্ষিপ্ত হাতে ঝিলমিলের হাতটা শক্ত মুঠোয় চেপে ধরে। এক প্রকার জোর করেই ওকে টেনে এনে সিটে বসিয়ে সশব্দে দরজা আটকে দেয়। দাঁতে দাঁত চেপে বারিশ বলল, ডাকছি, শুনতে পাচ্ছ না? ঝিলমিলও তখন ক্ষোভে ফুঁসছে। সে সিটের উপর ছিটকে উঠে বসে চেঁচিয়ে উঠল, আমি আপনার সাথে যাব না। আপনি তো একবারও জানতে চাইলেন না বা শুনতে চাইলেন না আপনার ওই স্টুপিড ভাতিজা আমার সাথে কি অন্যায় করেছে। ও এবারও কথা শেষ করতে দিল না বারিশ। এক হাতে স্টিয়ারিং রেখে অন্য হাত ঝিলমিলের নরম চোয়ালটা শক্ত করে চেপে ধরল সে। ওর মুখটা নিজের দিকে ঘুরিয়ে পাথরের মতো কঠিন গলায় বলে উঠল, কোনো আগ্রহ নেই আমার ওইসব ফালতু কথা শোনার। এরপর আর একবার যদি মুখ থেকে কোনো কথা বের করেছো তাহলে তোমাকে সহ এই গাড়ি আমি সোজা গিয়ে কোথাও অ্যাক্সিডেন্ট করাবো। ঝিলমিলের চোখের মণি দুটো ভয়ে বড় বড় হয়ে গেল। এ যেন এক মুহূর্ত অচেনা বারিশ চাচ্চু।
এর মধ্যে এতদিনের চেনা সে বাড়ির চাচু, ফুপা কিংবা স্যার কেউই নেই। ভীষণ রুক্ষ গম্ভীর কোনো পুরুষ, যে সত্যি সত্যি গাড়িটা কোথাও ঠুকে দিতে পারে। ঝিলমিলের খুব বলতে ইচ্ছে করছে, নিজের গাড়িতে তুলে এনে আবার অ্যাক্সিডেন্টের ভয় দেখাচ্ছেন। বলল ঠিকই, তবে মনে মনে চোয়াল চেপে ধরার ব্যথায় কুঁচকে যায় ঝিলমিলের মুখটা। সে কোনো মতে উচ্চারণ করে, ছাড়ুন, গালটা তো গালটা তো গলিয়ে দিলেন আমার। বারিশ এক ঝটকায় হাতটা সরিয়ে নিয়ে সোজা হয়ে বসে গাড়ি চালানোতে মন দিল। অন্য সময় হলে ওভাবে গাল চেপে ধরার জন্য ঝিলমিল চিৎকার করে গাড়ি মাথায় তুলতো, কিন্তু এখন তার এই ভয়ঙ্কর রূপ দেখে টু শব্দ করার সাহসও হলো না তার। সে অভিমানে আর ভয়ে জানালা দিয়ে মুখ বাড়িয়ে কাচের উপারে তাকিয়ে রইল। অর্ধেক রাস্তা পার হওয়ার পর হঠাৎ করে ঝিলমিল বলে উঠল, গাড়িটা থামান। বারিশ কোনো পাল্টা প্রশ্ন করলো না, কেন নামবে তাও জানতে চাইলো না। ব্রেক কষে গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করিয়ে সে সোজা সামনের দিকে তাকিয়ে থাকে। ঝিলমিলের কাঁধের ব্যাগটা টেনে নিয়ে গাড়ি থেকে নেমে দরজা ধড়াম করে আটকে দেয়। অতঃপর কাচের উপর দিয়ে বলল, আমার একটা জরুরি কাজ আছে, আপনি চলে যান। এই বলে সে আর পেছন ফিরে না তাকিয়ে উল্টো দিকের একটা বড় রেস্তোরাঁর দিকে হাঁটা দিল। মনটা তো আজ তার ভেঙে খান খান হয়ে গেছে। তার উপর দুপুরের এই রোদে মাথাটাও ধরেছে। কে জানে তার মা আজকে বাসায় কি ছাইপাশ রান্না করে রেখেছে। এমনিতেই মেজাজ চড়ে গেছে। পছন্দের খাবার না হলে আজকে তার রক্ষা নেই। নিজের মন ভালো করার জন্য সে সোজা গিয়ে রেস্তোরাঁ এসি হলের এক কোনায় একটা খালি টেবিলে বসলো। ওয়েটার আসতেই সে এক নাগাড়ে মেনু কার্ড দেখে বেশ কিছু ভারী খাবারের নাম বলতে লাগলো। একটা চিকেন ক্যাশিও নট সালাদ, সাথে স্প্রিং ফ্রাইড চিকেন, একটা চিজ ব্লাস্ট বিফ বার্গার, লুজাইয়ানা হোয়াইট সস পাস্তা, এক প্লেট চিজ লোডেড ফ্রাইস, আর একটা বড় থিক চকলেট ব্রাউনি শেক। ও আচ্ছা, সাথে একটা কোল্ড কফি উইথ আইসক্রিমও দিয়ে দেবেন, জলদি। অর্ডার শুনে কয়েক সেকেন্ড হা হয়ে ঝিলমিলের দিকে তাকিয়ে রইল ওয়েটার। একটা একা মেয়ে এতগুলো চিজ আর মিষ্টির ভারী খাবার একসাথে অর্ডার করেছে, তাও আবার কোল্ড কফি আর চকলেট শেক, 2 কাপ ড্রিঙ্কস একসাথে। মেয়েটা নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে, আসলে খারাপ হয়েছে। কিছুক্ষণের মধ্যে একে একে সবগুলো খাবার টেবিল জুড়ে হাজির হলো। ঝিলমিল আর এক মুহূর্ত নষ্ট না করে খেতে শুরু করে দিল। খেতে খেতে যখন আজকের ঘটনা মাথায় আসলো, তখনই কান্না চলে এলো তার। সে এক হাতে টিস্যু দিয়ে চোখ আর নাক মুছছিল, আর অন্য হাতে চামচ দিয়ে সালাদ আর পাস্তা মুখে পুরছিল। রাগ, দুঃখ আর ক্ষোভ যেন সে চিবিয়ে চিবিয়ে গিলছে। চেবানো থামিয়ে হঠাৎ সামনের চেয়ারটার দিকে তাকাতেই চমকে উঠল কিশোরী। বারিশ কখন এসে সামনের চেয়ারে বসে পড়েছে সে টেরই পায়নি। এটাই তোমার জরুরি কাজ? ঝিলমিল চিবানো বন্ধ করে টিস্যুটা টেবিলে রেখে বলল, আশ্চর্য, আপনি দেখছি আমার পিছুই ছাড়ছেন না। কোনো উত্তর দিল না যুবক। ঝিলমিল আবারও মন দিয়ে পাস্তার কাঁটা চামচ চালালো। বারিশ কোনো কথা না বলে একদম গম্ভীর আর তীক্ষ্ণ চোখে ওর দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে এবার ঝিলমিলের মুখের দিকে যাচ্ছে, আর একবার টেবিল ভর্তি খাবারের প্লেটগুলোর দিকে যাচ্ছে। মনে মনে বেশ অবাকই হচ্ছে সে। কেউ এই চিজ আর মশলাদার খাবারের সাথে একসাথে চকলেট শেক আর কোল্ড কফি খায়? পেট খারাপ হওয়ার তো সময়ের ব্যাপার মাত্র। এভাবে তাকিয়ে থাকার অস্বস্তি হলো ঝিলমিলের। সে অস্বস্তি কাটাতেই ঝিলমিল অনিচ্ছা সত্ত্বেও কাঁটা চামচে কিছুটা পাস্তা তুলে নিয়ে ওর দিকে বাড়িয়ে দিল। খাবেন ফুপা? তাড়াতাড়ি খাওয়া শেষ করো। উত্তর না দিয়ে বারিশ রাশভারী গলায় হুকুম এলো। তাড়াতাড়ি না ছাই। একদম পিঁপড়ের গতিতে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো সে। অনেকটা সময় পার করে সে টেবিলের প্রতিটা প্লেট একদম সাফ করে ফেললো। খাওয়ার শেষ যখন সে হাত তুলে ওয়েটারকে ডেকে বিল দিতে চাইতেই বারিশ পকেট থেকে 6,000 টাকা বের করে ওয়েটারের হাতে গুজে দিল। ঝিলমিল বসা থেকে আধপোড়া হয়ে দাঁড়িয়ে বলল, আপনি কেন বিল দিলেন? আমার কাছে বুঝি টাকা নেই? আমি কি
সে নিশ্চিত আবার ১০১টা তর্কের ঝুলি নিয়ে বসতে চাচ্ছিল, কিন্তু বারিশ মাত্র এক কথায় ওর সব মুখে কথা কেড়ে নিয়ে ওকে স্তব্ধ করে দিল। আমি না তোমার ফুপা হই, আমি না তোমার ফুপা হই। এই কথাটা শোনার পরে আমার ব্যাচেলার পয়েন্টে ওই যে রোকেয়ার যে কাজিন হয়, ও কিছু হইলে শুধু বলে না, আই রোকেয়ার কাজিন ন, মানে ওই কথাটা মনে পড়ে যাইতেছে। বারিশ আর দিঘির বিয়ের সময় একদম ঘনিয়ে এসেছে। আর মাত্র ৫টা দিন। ঝিলমিল আজকাল কলেজে খুব একটা যাচ্ছে না। নিজের আপন ফুপির বিয়ে বলে কথা। তাই ১ সপ্তাহ আগে থেকেই সে কলেজ থেকে ছুটি নিয়ে এক প্রকার ঘরবন্দি হয়ে আছে। বারিশও নিজের বিয়ে উপলক্ষে সব কাজ থেকে ছুটি নিয়েছে। কিন্তু এই উৎসবের আমেজেও ঝিলমিলের মনে মেঘ কাটাতে পারছে না। জারিফ নামের এই লম্পটটাকে সে কোনোভাবেই মাথা থেকে বের করতে পারছে না। এটা অবশ্য ভালোবাসার কোনো টান নয়। ঝিলমিলের ভেতরে আসলে তুষের আগুনের মতো একটা ক্ষোভ জ্বলছে। সে কেবল একটা ভাবেই ছটফট করে আর কষ্ট পায় যে ওই সস্তা ছেলেটা তাকে এতটা বোকা বানিয়ে ছেড়ে দিল, আর সে নিজেই কিছু করতে পারলো না। আজকাল সে বাড়ির ছাদে পর্যন্ত যায় না। সেদিন ছাদে যাওয়ার পর ওই ইতরটাকে যেভাবে এসে দাঁত কেলিয়ে বলেছিল এইসব কিছু মেনে নিলে সে নাকি ঝিলমিলকেও সাইড গার্লফ্রেন্ড হিসেবে রেখে দেবে, ভাবা যায়? সে নিজেকে ভাবেটা কি? ওর মতো একটা ব্যবহৃত সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট ঝিলমিল নিজের কোনোদিনই গ্রহণ করবে না। আর এই লম্পট কিনা এসে দয়া দেখায়, উফ, ভাবলেই গা গিনগিন করে ওঠে। ঝিলমিল আজকাল বাসায়ও কারো সাথে তেমন একটা কথা বলে না। রুম থেকে নিচে নামা তো ছেড়েই দিয়েছে। তার জগৎ এখন শুধু নিজের বেডরুম আর বেলকনি, যেখানে একা একা বসে সে জারিফের মনে মনে ২৪ ঘন্টা গালাগালি করে আর নিজের অজান্তেই চোখ দিয়ে জল পড়ে। আজকে দুপুরে হঠাৎ একটা কাজ নিয়ে ফুপি দিঘির রুমের দিকে যেতেই থমকে দাঁড়ালো ঝিলমিল। ভেতর থেকে কেমন একটা চাপা ফিসফিসানির আওয়াজ ভেসে আসছে। ঝিলমিল সতর্ক পায়ে চোরের মতো নিঃশব্দে জানালার পাশ দিয়ে আড়ি পাতে। জানালার ভেতরের পর্দাটা পুরোপুরি টানা ছিল না, তাই হালকা ফাঁক গলে ভেতরের দৃশ্যটা স্পষ্ট দেখা যাচ্ছিল। ঝিলমিল দেখলো ফুপি এক যুবককে শার্টের কলার মুঠো করে ধরে আকুল গলায় বলছে, আর ৫ দিন পর আমার বিয়ে, বুঝতে পারছো তুমি? আচ্ছা, তোমার কি আমাকে একটু ভালো লাগে না? শার্টের কলারটা যার মুঠোয় বন্দি সে আর কেউ নয়, তাহসিন। ঝিলমিলের চোখ কপালে উঠে গেল। ফুপি নিজের মায়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তাহসিনের সাথে ফুপি এইসব কি করছে? তাহসিন বেশ ভদ্র অথচ শক্ত গলায় বলছে, আপনাকে ভালো না লাগার কোনো কারণ নেই ম্যাম। তাই বলে যে আপনাকে বউ হিসেবে ভালো লাগার দুঃসাহস দেখাবো, সেটা দয়া করে ভাববেন না। আমি এত কিছু জানি না। তুমি আমার সঙ্গে পালাবে। দিঘি কণ্ঠে একরুখা জেদ। অসম্ভব, আমি এটা কোনোদিনই করব না। তাহসিন সোজা নাকচ করে দিল। তুমি পারবে? তুমি কেন এত ভয় পাচ্ছ? আমি তো আছি, কিছু হবে না আমাদের। তুমি অন্য কোথাও গিয়ে অন্য কোনো চাকরি করবে। তাহসিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি আসলে পরিস্থিতি বুঝতে পারছেন না ম্যাম। সেফ আবেগ নিয়ে ভাবছেন সব। আপনার আর আমার সামাজিক অবস্থানে আকাশ পাতাল ফরাক। আপনার মা আমাকে চিবিয়ে খেয়ে ফেলবেন, এটা ভাবতেও আমার কলিজা কাঁপে। দিঘি এইসব কোনো যুক্তির ধার ধারল না। সে তাহসিনের আরো কাছে ঘেঁষে বলল, আমি এত কিছু শুনতে চাই না। তুমি আমার সঙ্গে পালাবে, ব্যাস। ঝিলমিল আর বাকি কথা শোনার জন্য সেখানে দাঁড়ালো না। সে পুরো শরীর যেন নিমেষেই জমে গেল বরফের স্তূপে। সে উল্টো পায়ে হেঁটে কোনো মতে নিজের রুমে ফিরে এলো। ফুপি কিনা নিজের মায়ের অ্যাসিস্ট্যান্টের প্রেমে হাবুডুবু খাচ্ছে। এই কারণেই ওই বারিশটার প্রতি ফুপির এত অনাগ্রহ ছিল। হায়রে কপাল! এখন ফুপি যদি বিয়ের আসর থেকে এভাবে পালিয়ে যায় তাহলে কি হবে? প্রথমত, এই বনেদি বাড়ির মান-সম্মান এক এক ফুৎকারে ধুলোয় মিশে যাবে। দ্বিতীয়ত, বারিশ ফুপা বিয়ের পিঁড়িতে বউ হারিয়ে সারা জীবনের মতো দুঃখ পাবে। আর তৃতীয়ত, ঝর্ণা দাদি নির্ঘাত অন দ্য স্পট স্ট্রোক করবেন। ঝিলমিল তো এসবের কিছুই চায় না। সে নিজেকে সামলে নিয়ে আবার দরজার দিকে পা বাড়ালো। যাই হোক, রাত্রিবাকে এখনই গিয়ে সব বলে দিতে হবে, যেন ফুপি পালানোর কোনো সুযোগই না পায়। কিন্তু দরজার হাতলটা ধরার আগেই হঠাৎ ঝিলমিলের পা দুটো মাটিতে আটকে গেল।
জাস্ট থমকে গেল সে। ওয়েট ওয়েট ওয়েট, বারিশকে? বারিশ তো জারিফের আপন চাচা, জারিফের রক্ত। এই জারিফ তাকে ঠকিয়েছে, বেইমানি করেছে, আবার কত বড় মুখ করে কটাক্ষ করে আজে বাজে কথা বলেছে। কিছুক্ষণের জন্য এক হিসেব কষল সে, অতঃপর একদম হুট করেই মুখের ভাবভঙ্গি বদলে গেল তার। ঠোঁটের কোণে আচমকা ভয়ঙ্কর কুটিল হাসির রেখা ফুটে উঠল। চোখের ভেতরে সব জল যেন এক সেকেন্ডে শুকিয়ে ওখানেই এক চমকানি খেলা করে গেল। পচে যাওয়া ডাল নিয়ে কেন পড়ে থাকবো, যেখানে আমি পুরো গাছটাই নিজের করে নিতে পারি। সে হাতল থেকে হাত সরিয়ে নিল। ফুপি পালাক, একদম ধুমধাম করে পালাক। এই খেলাটা তো এবার দারুণ জমবে। ঝিলমিলার প্রায় দৌড়ে নিজের ড্রেসিং টেবিলের সামনে এলো। আয়নায় নিজের কান্না ফোলা লাল টকটকে চোখ দুটোর দিকে তাকালো। তবে সেই চোখে এখন আর কোনো দুর্বলতা নেই, আছে কেবল এক চরম জেদ আর গোপন এক হিসাব। ড্রয়ার টেনে একটা স্টাইলিশ ডার্ক সানগ্লাস বের করে চোখে পড়ে নিল সে। ফোনটা হাতে নিয়ে ক্যামেরায় অন করলো। সানগ্লাসের উপর দিয়ে নিজের সেই নতুন রূপটা ধরা খেল। দুই আঙ্গুল সামনে তুলে একটা কুল পোজ দিয়ে ভি সাইন বানালো। ক্লিক! একটা চমৎকার সেলফি উঠে এলো স্ক্রিনে। ইনস্টাগ্রামে স্টোরি অপশনে গিয়ে কোনো ক্যাপশন ছাড়াই কেবল একটা ব্যাকগ্রাউন্ড খুঁজে খুঁজে একটা গান লাগালো। মিউজিকটা জোরে দিয়ে সে সেলফিটা সরাসরি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আপলোড করে দিল। অতঃপর জারিফের উদ্দেশ্যে বলল, সুন টু ইয়োর ম্যাজিক মামুনি বাবা জারি। রাত তখন নিঝুম। ঘড়ির কাঁটায় ঠিক ৩টে। চারপাশ একদম থমথমে নিস্তব্ধ। চঞ্চল শেহরিয়ার এসে বসেছেন বিছানার পাশে। সেখানে বেঘোরে ঘুমাচ্ছে তার নিজের ছেলে। দরজাটা হয়তো আজ লক করা হয়নি। অসাবধানতাবশত খোলা রেখে গভীর ঘুমে তলিয়ে গেছে সে। বিছানায় উপুড় হয়ে শুয়ে আছে বারিশ। কোমর অব্দি টানা পাতলা চাদরটা একপাশে কিছুটা সরে গেছে। চাদরটা ভালোভাবে টেনে দিলেন তিনি। অতঃপর হাতটা আলতো করে উঠে এলো মাথার কাছে। ছেলের লম্বা ঘন কালো চুল হাতে বুলিয়ে দিতে লাগলেন। নিজের চোখের সামনে শুয়ে থাকা এই বর্তমান পুরুষটাকে সেই ৭ বছর আগের চঞ্চল তরুণটাকে সাথে কোনোভাবেই মেলানো যায় না। এটা সেই তরঙ্গ নয়, যে আজ থেকে ৭ বছর আগে এই বাড়ি এই শহর ছেড়ে চলে গিয়েছিল। যদিও সে নিজে থেকেই চায়নি, তারাই তাকে একদম জোর করে বাধ্য করে তাড়িয়ে দিয়েছিল। সেই সিদ্ধান্তের কথা মনে হতেই তার ভেতরে হু হু করে ওঠে। দীর্ঘশ্বাস ফেলে হাতটা সরিয়ে নিল, কিন্তু চোখ সরাতে পারল না। ৭টা বছর একটা মানুষের ভেতরে চপলতা, হাসি আর প্রাণোচ্ছলতা কিভাবে এভাবে শুকিয়ে নিতে পারে। এখন আর অবয়বে আর আচরণে যে রাশভারী গম্ভীর রূপ, তা যেন এক অচেনা মানুষের প্রকাশ করে। বিছানার উপর ঘুমে আচ্ছন্ন শরীরটা সামান্য নড়ে উঠতেই চঞ্চল দ্রুত নিজেকে সামলে নিল। সে চায় না তার উপস্থিতি টের পেয়ে এই কঠিন মানুষটার ঘুম ভেঙে যাক। কারণ জেগে থাকা অবস্থায় এই ছেলেকে কখনো তাকে এত কাছে আসতে দেবেন না। আর না দেবে নিজের ভেতরে সেই ক্ষতগুলো প্রকাশ করতে। ২ মাস হলো ছেলের এই দেশে ফিরেছে। অথচ এই দীর্ঘ সময়ে বাসায় কারো সাথেই যে সে মন খুলে একটা কথাও বলেনি। চঞ্চল শেহরিয়ারের মাথায় কিছুতেই খেলে না। এই ছেলে দেশে এসেই হুট করে কি মনে করে দিহিকে বিয়ে করার সিদ্ধান্ত নিল। রাত পোহাতেই তো গায়ে হলুদের অনুষ্ঠান। পুরো বাড়ি উৎসবে আলোয় সেজে উঠেছে। অথচ এই বিয়ে নিয়ে চঞ্চলের মনের ভেতর এক ফোঁটাও আনন্দ নেই, বিন্দুমাত্র আগ্রহ নেই। থাকবেই বা কি করে? দিঘি মেয়েটাকে তো সে নিজের চোখে মদ্যপান করতে দেখেছে। আধুনিকতার নামে সে এমন উচ্ছন্নতায় গেছে, চঞ্চল চৌধুরী কিছুতেই মেনে নিতে পারে না। যে মেয়ে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, তাকে কিভাবে এই বাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নেবেন তিনি? আগে সেই পুরনো দিনগুলো হলে হয়তো এতক্ষণে ছেলেকে ২-৪টে কড়া ধমক দিয়ে স্পষ্ট জানিয়ে দিতেন, এই বিয়ে হবে না। কিন্তু বিছানায় শুয়ে থাকা এই মানুষটা আর আগের সেই ছেলেটা নেই। এর উপর হুকুম খাটানো তো দূরের কথা, কোনো বিষয়ে প্রশ্ন তোলার অধিকারও তারা হারিয়েছে। ছেলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে তিনি আরেক দফা দীর্ঘশ্বাস ছেড়ে নিঃশব্দে ভারী পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। পরদিন সন্ধ্যা নামতেই পুরো আলোয় আলোকিতময় হয়ে উঠল দুই পাশের বাড়ি। একদম কাছাকাছি বিস্তীর্ণ ফাঁকা জায়গাটি।
দুপরিবারের সুবিধার কথা চিন্তা করে এই বিশাল প্রাঙ্গণ জুড়ে আয়োজন করা হয়েছে যৌথ গায়ের হলুদের অনুষ্ঠান। জমকালো আলোকসজ্জা, গাঁদা ফুলের সুবাস আর উৎসবের চঞ্চল সুরে মিলেমিশে এক রাজকীয় পরিবেশ তৈরি করেছে চারপাশে। হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাকে সেজে দিঘি আর বারিশ পাশাপাশি বসে আছে স্টেজের উপর। তবে বারিশের মুখাবয়ব বরাবরের মতোই অতিরিক্ত গম্ভীর। বরযাত্রী আর মেহমানদের হাসাহাসি আর হইচইয়ের মাঝেই দুজনের খুব নিচু স্বরে চাপা গলায় একে অপরের সাথে কিছু একটা বলতে ব্যস্ত তারা। দিঘির গায়ে হলুদ লেগে আছে, বারিশের গালে কেউ হলুদ লাগানোর সাহস পায়নি। স্টেজের কোলাহলের মাঝেই তারা দুজনে যখন নিচু স্বরে চাপা কোনো আলোচনায় মগ্ন, ঠিক তখনই অনাহত এক ঝড়ের মতো সেখানে ছুটে এলো ঝিলমিল। এতক্ষণে সে যে কোথা থেকে আসলো কে জানে। পরনে তার গায়ে হলুদের জমকালো লেহেঙ্গা। দূরে থেকেই দৌড়ে এসে সে নতুন বর কনের ঠিক সামনে এসে দাঁড়ালো। আর অমনি দিঘি আর বারিশের মধ্যকার ফিসফিসানির মুহূর্ত থেমে গেল। দিঘি ভ্রু কুঁচকে বলল, এত দেরি হলো কেন তোর? ঝিলমিল হাঁপাতে লাগলো আর বলল, সাজতে দেরি হয়ে গেছে ফুপি, সবাই তোমাদের হলুদ দিয়ে দিয়েছে। কথা বলতে বলতেই সে দুজনের মুখের দিকে তাকালো। দিঘির মাথা নাড়ালো, কিন্তু ঝিলমিল দেখলো বারিশ চাচ্চুর মুখে তো বিন্দুমাত্র হলুদ নেই। সে ঠোঁট উল্টে বলল, আপনাকে মনে হয় কেউ হলুদ দেয়নি। কোনো ব্যাপার না, আমি দিয়ে দিচ্ছি। বলে সে দু হাতে দলা দলা হলুদ নিয়ে এক ঝটকায় দিঘি আর বারিশের মুখে মাখিয়ে দিতে লাগলো। শুধু হলুদ মাখানো নয়, স্টেজে তখন উচ্চস্বরে গান বাজছিল আর ঝিলমিল সেটার সাথে মিলিয়ে নিজেও গাইতে লাগলো। হলুদ হলুদ হলো গাল আর কোণে হলো লাল, বিয়ের আঙুর ফল, বলো টক হবে না ঝাল। এদিকে হলুদটা গালে লাগাতেই বারিশ চোয়াল শক্ত হয়ে গেল। তার চোখের মণি দুটো কুঁচকে উঠল রাগে। এই বাড়িতে তার গায়ে এভাবে হাত দেওয়ার সাহস কারোর নেই। আর এই পিচ্চি মেয়েটার এত সাহস! কিন্তু ঝিলমিল এসবের কোনো ধার ধারল না। সে এবার গানের তালে নিজেকে পরিবর্তনের সাথে সাথে স্টেজ কাঁপিয়ে নাচতে শুরু করলো। নতুন এক হিন্দি গানের বিটের সাথে তাল মিলিয়ে সে কোমর দুলিয়ে নাচতে শুরু করে দেয়। মুঝকো তো তেরি হনি রে, এই গানে নাচা শুরু করে। পুরো প্রাঙ্গণ জুড়ে দুই পরিবারের সকলে বসে আছে। ঝিলমিলের এই নাচ দেখে তার নিজের পরিবারের সবাই হাততালি দিলেও দর্শক সারিতে সামনের দিকে বসা ঝর্ণা শেহরিয়ারের কপালে বিরক্তির গভীর ভাঁজ পড়ল। তিনি অত্যন্ত কড়া চোখে ঝিলমিলের এই অতিরিক্ত নাচানাচি দেখছিলেন। ঝিলমিলের বান্ধবী ইরাম একটু দূরে দাঁড়িয়ে ছিল। নাচের মাঝে সে একটু অবাক হয়ে ঝিলমিলের হাত ধরে টেনে একপাশে নিয়ে গেল। ফিসফিস করে বলল, তুই এটা কোন গানে নাচছিস রে? শ্বশুরবাড়ি কি তুই যাবি নাকি? ঝিলমিল বলল, কেন, কি হয়েছে? আরে তো এটা তো তোর ফুপির বিয়ে, তোর না। ঝিলমিল ফিসফিস করে বলল, কিন্তু ফুপি তো পালাবে। ইরানের চোখ কপালে। মানে? ঝিলমিল ইরামকে একটু দূরে নিয়ে গেল এবং নিজের মাথায় ছকা সব পরিকল্পনা খুলে বলল। ইরান প্রথমে রাজি না হলেও জারিফকে চরম একটা শিক্ষা দেওয়ার জন্য শেষমেশ ঝিলমিলকে সাপোর্ট করে দিল। নিজের বান্ধবীর বিয়ে, তাই সেও আর বসে রইল না। বান্ধবীর সাথে সেও এখন নাচতে শুরু করে দিল। মঞ্চে এখন সবাই নিজেদের মতো নাচছে। মেহেরাজ আর তার বন্ধুদের নিয়ে এক কোনায় লাফাতে ব্যস্ত। বড়রা ছোটদের সবার যখন এই হইহুল্লোড়ে মেতে আছে, কিন্তু এত হইহুল্লোড়ের মাঝেও একপাশে একা দাঁড়িয়ে আছে তাহসিন। সে একটু পরপর বেশ উদাসীনভাবে ফোনে কিছু একটা দেখছিল, যেন এই অনুষ্ঠানটা কোনো মতে শেষ হলেই সে বাঁচে। ঝিলমিলের নজর হঠাৎ সেদিকে গেল। সে দৌড়ে গিয়ে টেনে বের করলো তাহসিনকে। একা একা দাঁড়িয়ে কিসের শোক পালন করছেন আঙ্কেল? আপনার সঙ্গে নাচবো, চলেন। তাহসিন হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ো ঝিলমিল, আমি ওদিকে যাব না। না, নাচতে হবে আমার সঙ্গে। বলতে বলতেই তাকে টেনে নিয়ে এলো সবার মাঝখানে। তাহসিনের একটা হাত উপরে তুলে ধরলো এবং সেই হাতের নিচে আঙ্গুল গলিয়ে সুন্দর করে কাপ খেয়ে ঘুরতে লাগলো। দিঘি আর বারিশ এইসব উপেক্ষা করে আবারও কিছু একটা নিয়ে কথা বলছিল। কিন্তু দিঘির চোখ হঠাৎ সামনে পড়তেই সে স্তব্ধ হয়ে গেল। সে দেখলো তাহসিন ঝিলমিলকে ঘুরাচ্ছে। হাসছে তাহসিন। কত খুশি সে! বিয়ের চিন্তায় দিঘি মারা যাচ্ছে, অথচ এই ছেলে এত খুশি। না,
দিঘির এটা ভেবে কষ্ট হচ্ছে না যে তাহসিন ঝিলমিলকে ঘোরাচ্ছে, কারণ ঝিলমিল অনেক ছোট আর তাহসিনও ওকে কখনো অন্য নজরে দেখে না। ও কষ্ট হচ্ছে এই কারণে যে দিঘির বিয়ে হয়ে যাচ্ছে, এটা দেখেও তাহসিনের বুকে একটু কষ্ট লাগছে না। সে কতটা নির্বিকার। দিঘিকে ওভাবে পাথরের মতো সামনে তাকিয়ে থাকতে দেখে বারিশও নিজের অনীহা সত্ত্বেও সেদিকে তাকালো। আর তাকাতেই সেকেন্ডের মধ্যে বারিশ পুরোপুরি বদলে গেল মুখের অবয়ব। শান্ত চোখ দুটো পলকেই জ্বলে উঠল ধক করে। তার তীক্ষ্ণ দৃষ্টি প্রথমে গিয়ে আটকালো ঝিলমিলের সেই ফুটফুটে পুতুলের মতো নিষ্পাপ মুখের উপর, যে এখনো তাহসিনের হাত ধরে পাক খাচ্ছে। পরক্ষণেই বারিশের চোখ গেল ঝিলমিলের ফর্সা উন্মুক্ত পেটের দিকে। নাচের ঝোঁকে লেহেঙ্গার ওড়নাটা কখন যে সরে গেছে তা ঝিলমিল নিজেও টের পায়নি। তার ফর্সা কামুক কটি দেশটি এখন সবার সামনে অনাবৃত। বুকের ভেতর যেন লাভা পড়তে শুরু করলো বারিশের। চোখ দুটো লালচে রং ধারণ করেছে। রাগের কারণে বারিশ নিজেও অজানা। মন চাইলো তার এখন গিয়ে স্টেজে সবকিছু ভেঙে চুরে এখান থেকে চলে যেতে। সে আর এক সেকেন্ডও না বসে ঝট করে উঠে দাঁড়ালো। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে লাফাতে থাকা মেহরাজের ঘাড় ধরে এক টানে সবার মাঝখানে এনে বের করে আনলো সে। মেহেরাজ আচমকা ঘাড়ের উপর চাপ খেয়ে কোকিয়ে উঠে বলল, কি হলো, আমাকে এভাবে টেনে আনলি কেন? বারিশ দাঁতে দাঁত চেপে বলল, এসব গান বাজনা এক্ষুনি বন্ধ কর। কেন? আমার ভালো লাগছে না। মেহেরাজ বিরক্ত হয়ে বলল, না লাগলে নাই, আজ একটু সবাই মজা করবে, তুই দয়া করে সহ্য করে নে। আমি কিন্তু গিয়ে স্পিকার ভেঙে ফেলবো। বারিশ রসিকতা করছে না। মেহেরাজও খেপে গিয়ে বলল, ভেঙে ফেললে আমার কি? ডেকোরেশনের ম্যানেজারকে তোকেই জরিমানা দিতে হবে। পারলে ভেঙে ফেল, ওকে? বারিশ সত্যি সত্যি স্পিকারের দিকে পা বাড়ালো। মেহেরাজ দেখলো সর্বনাশ, এই পাগল তো আসলেই ভেঙে ফেলবে। সে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে বারিশের পাঞ্জাবির ওড়নাটা পেছন থেকে টেনে ধরলো। দাঁড়া দাঁড়া ভাই, আমি বন্ধ করছি। তাও তুই অন্তত এত মানুষের মধ্যে ঝামেলা করিস না। নাচানাচির ধুমধাম পর্ব শেষ হতে এবার বিশাল মাঠ জুড়ে শুরু হলো খাওয়া দাওয়ার আয়োজন। চারদিকে ছড়িয়ে পড়েছে খাসির বিরিয়ানির সুবাস। মূল খাবারের পাশাপাশি এক কোনায় আলো ঝলমলে ফুচকা আর চটপটির একটা লাইভ স্টল বসানো হয়েছে। সেখানে তরুণ তরুণীদের উপচে পড়া ভিড়। সেখানে কিছু দিঘির বন্ধু বান্ধবীরা, কিছু মেহরাজের, সাথে আরো অন্যান্য আত্মীয় স্বজন। নাচতে নাচতে ঝিলমিল অতক্ষণে একদম ক্লান্ত। তার শরীর আর চলছে না। নূরজাহান চৌধুরী নিজের হাতে প্লেটে থেকে বিরিয়ানি তুলে খাওয়াচ্ছেন ঝিলমিলকে, মুখে গুজে দিচ্ছেন। খাওয়ানো শেষ করে একটু জিরিয়ে নেওয়ার জন্য স্টেজের উপর দিঘির পাশে গিয়ে বসলো। দিঘির সামনেও খাবারের রাজকীয় প্লেট সাজানো, কিন্তু সে এক লোকমাও মুখে তুলেনি। ভীষণ অন্যমনস্ক হয়ে চামচ দিয়ে প্লেটের বিরিয়ানিগুলো এপাশ ওপাশ করছে আর আঙ্গুল ঘুরিয়ে চালানোর দানাগুলো গুছাচ্ছে। ঝিলমিল চারপাশটা এবার দেখে নিয়ে দিঘির দিকে একটু ঝুঁকে ফিসফিস করে বলল, কালকে কখন পালাবে পুপি? সরাসরি এমন কথা শুনে চমকে উঠল দিঘি। হাতের চামচটা প্লেটের উপর ঠক করে পড়ে গেল। এই মেয়েটা এসব গোপন কথা কোথা থেকে জানলো? সে চরম বিস্ময় আর ভীতি জড়ানো চোখে ঝিলমিলের দিকে তাকিয়ে রইল। তার গলার ভেতরটা শুকিয়ে কাঠ। ঝিলমিল ফুপির অবস্থা বুঝতে পেরে ঠোঁট টিপে হেসে বলল, আরে ধুর, ভয় পেও না তো, আমি কাউকে কিচ্ছু বলবো না। দিঘি নিজের ভেতরকার কাঁপুনিটা লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে কড়া গলায় বলল, তুই এসব কি আবুল তাবুল বলছিস ঝিল? আমি পালাবো কেন? তোর মাথা ঠিক আছে? একদম ঢং করবে না ফুপি। আমি খুব ভালো করেই জানি তুমি তাহসিন আঙ্কেলকে ভালোবাসো। সেদিন আমি তোমাদের সব কথা আড়ালে দাঁড়িয়ে শুনে নিয়েছি। কথাটা শুনে দিঘি আর রাগ সামলাতে পারল না। সে নিচের বাঁ হাতটা বাড়িয়ে ঝিলমিলের কানটা খট করে ধরে একটু মুচড়ে দিল। এত বড় সাহস, আমার রুমের দরজায় আড়ি পাতিস তুই? আরে ছাড়ো ছাড়ো, লাগছে তো। ঝিলমিল কান ছাড়ানোর চেষ্টা করতে করতে ফিসফিস করে বলল, একটা প্রয়োজনে তোমার রুমে গিয়েছিলাম, তখন কানের মধ্যে তোমাদের কথাগুলো চলে এসেছিল। আমি কি ইচ্ছে করে করেছি নাকি বা শুনেছি নাকি? এখন এসব বাদ দাও, বলো কখন পালাবে? আমি নিজে তোমাদের এই বাড়ি থেকে পালাতে সাহায্য করব। চুপ কর, একদম আস্তে কথা বল। দিঘি তড়িঘড়ি করে ঝিলমিলের মুখটা চেপে ধরতে চাইলো। অতঃপর চারপাশে কোলাহলের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, কিন্তু পালিয়ে আমি কি করব ঝিল? যার জন্য আমি এইসব ছেড়ে চলে যাব,
সেই মানুষটাই তো আমার সঙ্গে যাবে না। সে তো আমাকে নিয়ে যাওয়ার জন্য এক পাও বাড়াবে না। ঝিলমিল ফুপির এই অসহায় মুখটা দেখে নিজের মুখটা কেমন কাঁদো কাঁদো করে বানিয়ে ফেললো। সে দিঘির হাতটা জড়িয়ে ধরে নরম গলায় বলল, তাহসিন আঙ্কেল না গেলে তুমি একাই পালাও ফুপি। পরে না হয় উনাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো যাবে। কিন্তু তুমি যদি এখন এই বাড়িতে থেকে যাও তাহলে তো কাল সত্যি সত্যি বিয়েটা হয়ে যাবে। আমি কোনোভাবেই চাই না তুমি এভাবে ভেতরে ভেতরে কষ্ট পেতে পেতে কাউকে জোর করে বিয়ে করো। দিঘি আর ঝিলমিলের আলোচনার মাঝখানে এসে হাজির হলো ঝর্ণা বেগম। গম্ভীর পায়ে হেঁটে এসে তিনি দিঘির অন্য পাশে ফাঁকা জায়গায় বসলেন। তার তীক্ষ্ণ চোখ দুটো ছোঁয়ার বিরিয়ানি না ছোঁয়া বিরিয়ানি প্লেটের দিকে রেখে কিছুটা পরখ করার সুরে বলল, কি হলো বৌমা? কখন থেকে দেখছি প্লেট সামনে নিয়ে বসে আছো, কিছুই খাচ্ছ না। কিসের এত টেনশন করছো? ফুপির গ্যাস্ট্রিক হয়েছে দাদি, সেজন্যই খেতে পারছে না। তুমি একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট এনে দাও। দিঘির আগে ঝিলমিলের ফটফট করে বলে ফেললো। ঝর্ণা বেগম চোখ গরম করলেন। এই মেয়ে, তোমাকে কিছু জিজ্ঞেস করেছি আমি? বড়দের কথার মাঝখানে এত কথা কেন বলো? ঝিলমিল ঠোঁট উল্টে কাঁধ নাচিয়ে বলল, আমি তো ফুপির ভালোর জন্যই বললাম। আজব! ঝিলমিলের কথার আর পাত্তা দিল না ঝর্ণা। তিনি প্লেট থেকে এক চামচ বিরিয়ানি তুলে দিঘির মুখের সামনে ধরে বেশ জড়ো করা ভঙ্গিতে বললেন, তুমিও কিছু খাচ্ছ না? ওদিকে তরঙ্গ না খেয়ে না বলে বাড়ি চলে গেল। তোমাদের মধ্যে কিছু হয়েছে নাকি? না আন্টি, তেমন কিছু হয়নি। আমার আসলেই তেমন খিদে নেই। ঝর্ণা বেগম চামচটা আরো একটু এগিয়ে দিয়ে বললেন, আমি কোনো বাহানা শুনবো না। বিয়ের কোণে এভাবে না খেয়ে থাকলে চলে? নাও একটু মুখে তোলো। বিয়ের দিন দিঘি সত্যি সত্যি বাড়ি থেকে পালালো। আর এই পুরো নিখুঁত অপারেশনের পেছনে নৈপথ্যে মাস্টারমাইন্ড হিসেবে সবটুকু সাহায্য করেছে স্বয়ং ঝিলমিল। অথচ মুখে একরাশ আতঙ্ক আর ভয়ের নাটক ফুটিয়ে সে হন্তদন্ত হয়ে দৌড়ে গেল দাদিমার ঘরে। ঘরে ঢুকতেই সে চিৎকার করে উঠল, দাদিমা! সর্বনাশ হয়ে গেছে, ফুপি তো ঘরে নেই। আকাশ ভেঙে পড়ল দাদিমার মাথায়। তিনি বসা থেকে বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়িয়ে বললেন, কি বলছিস তুই? নেই মানে? কোথায় যাবে ও? আমি সত্যি বলছি দাদিমা, বিছানায়ও নেই। শুধু এই দেখো টেবিলের উপর এটা লিখে চলে গেছে। ঝিলমিল অত্যন্ত সতর্কতার সাথে অভিনয় করে দিঘির দিকে দিঘি লিখে যাওয়া সেই গোপন চিলকুটটা দাদিমার হাতে বাড়িয়ে দিল। কাগজের টুকরোতে দিঘি স্পষ্ট অক্ষরে জানিয়ে গেছে, নিজের অনিচ্ছায় এই বিয়েটা সে কোনোভাবেই করতে পারবে না, তাই সে চলে যাচ্ছে। চিলকুট দেখে নূরজাহান চৌধুরীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। রাগে তার শরীরটা কাঁপতে লাগলো। তিনি সোজা চলে গেলেন তাহসিনের সামনে। অত্যন্ত কঠোর আর হুকুমের স্বরে বললেন, তাহসিন, দিঘি বাড়ি থেকে পালিয়েছে। যত তাড়াতাড়ি পারো, যেখান থেকে পারো ওকে খুঁজে আমার সামনে এনে দাও। ফ্যাকাশে হয়ে গেল তাহসিনের মুখ। তার বুকের ভেতরটা যেন উলটপালট হয়ে গেল। সে স্তব্ধ বাকরুদ্ধ হয়ে নূরজাহান চৌধুরীর মুখের দিকে চেয়ে রইল। তাহসিনকে ওভাবে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে নূরজাহান চৌধুরী গলা উঁচিয়ে বললেন, তোমাকে কিছু বলছি আমি তাহসিন, কানে যায়নি? ঝাঁকুনি খেয়ে বাস্তবতায় ফিরে আসলো তাহসিন। সে আমতা আমতা করে কোনোমতে বলল, জি 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 ম্যাম, আমি এখনই যাচ্ছি। বলে তাহসিন দ্রুত পায়ে গাড়ির দিকে গেল। গাড়ির স্টিয়ারিংটা শক্ত করে ধরে সে হাহাকার ভরা চোখ সামনের দিকে তাকালো। সে কোথায় খুঁজবে দিঘিকে? কোথায় যাবে সে? এই মেয়েটা আস্ত একটা পাগল। নিজেকে তো ধ্বংস করেইছে, সাথে তাহসিনটাকেও পাগল বানিয়ে ছাড়বে। এই মেয়ে নিজের এত সুন্দর ভবিষ্যৎ এত আভিজাত্য এক নিমেষে ধূলিসাৎ করে দিয়ে তার মতো একটা সাধারণ ছেলেকে ভালোবেসে এবং ভালোবাসার টানে সবকিছু ছেড়ে বেরিয়ে গেল। তাহসিন আর গাড়ির স্টার্ট দিয়ে দিঘিকে খুঁজতে গেল না। অসহায়ত্ব নিয়ে রাস্তার এক পাশে গাড়িটা পার্ক করে স্টিয়ারিং এর উপর মাথা রেখে চুপচাপ বসে রইল। আলতাফ চৌধুরী আর মেহেরাজকে নিজের ঘরে ডেকে পাঠালেন নূরজাহান বেগম। রাগে তার শরীর রিরি করছে, কপাল বেয়ে ঘাম ঝরছে। দুজনকে সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে তিনি বললেন, তোদের এই নষ্ট বোন বাড়ি থেকে পালিয়েছে। আমার সম্মান ধুলোয় মিশিয়ে না দিলে ও শান্ত হলো না। যেভাবে পারিস ওকে খুঁজে বের করে আমার সামনে নিয়ে আয়। মায়ের মুখে এমন কড়া হুকুম শুনতেই আলতাফ চৌধুরীর মুখে বিন্দুমাত্র চিন্তার রেখা ফুটলো না। উল্টো তার ঠোঁটের কোণে চওড়া একটা চিলতে হাসি ফুটে উঠল। তিনি বেশ ফুরফুরে গলায় বললেন, খুব ভালো হয়েছে। এত জোর করে বিয়ে দিতে যাচ্ছিলে কেন?
আমি তো মনে করি আমার বোন এতদিনে একটা কাজের মতো কাজ করেছে। নূরজাহান বেগম রাগে ফেটে পড়লেন, চিৎকার করে বললেন, চুপ কর আলতা, তোর ওই আগলা কেয়ারিং বন্ধ কর। মেহেরাজ, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, দ্রুত যাও। কিন্তু মা, আমি কোথায় খুঁজবো ওকে? তোমার কি মনে হয় আশেপাশে কোথাও বসে আছে ও? ও তো সব প্ল্যান করেই গেছে। তাছাড়া আমি এবার বারিশকে কি জবাব দেব? আলতাফ চৌধুরী বাদে ঘরের বাকি সবার মধ্যে এখন চিন্তার মাত্রা ছড়িয়ে গেছে। একটু পরেই বরপক্ষ চলে আসবে। নিচে এখনই আত্মীয়দের আনাগোনা শুরু হয়ে গেছে। মানসিক চাপে নূরজাহান বেগম সোফার উপর ধপ করে বসে পড়লেন। এক কোনায় দাঁড়িয়ে সব দেখছিলেন ঝিলমিল। সে চুপচাপ বান্ধবী ইরামের দিকে তাকিয়ে চোখে একটা বিশেষ ইশারা করলো। অতঃপর বেশ চিন্তিত সাজার ভান করে বলল, দাদিমার অবস্থা তো খুব খারাপ। আমি ওনার জন্য একটু শরবত বানিয়ে নিয়ে আসছি। এ বলে সে চট করে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে বাকিরা চলে যাওয়ার পর ইরাম একটা হাত পাখা হাতে নিয়ে নূরজাহানের বেগমের পাশে গিয়ে বসলো এবং তাকে আলতো করে বাতাস দিতে লাগলো। কিছুক্ষণ বাতাস করার পর সে বেশ গরতি গলায় বলল, দাদিমা, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? একটা না হয় একটা উপায় বের হবে। কি উপায় বের হবে? রিহি যদি না ফিরে আসে তবে আমি এই পরিবারকে কিভাবে মুখ দেখাবো? আল্লাহ, এই মুখ দেখানোর আগে আমাকে এই মুহূর্তে দুনিয়া থেকে উঠিয়ে নিন। ইরান যেন ঠিক এই সুযোগটার অপেক্ষায় ছিল। সে দাদিমার আরেকটু কাছে ঘেঁষে ফিসফিস করে বলল, কেন দাদিমা, আমাদের ঝিলমিল আছে তো। ব্যাস, এরপর সেদিক সেদিন যা হওয়ার ছিল তাই হলো। এখন দৃশ্যপট চলে আসছে বর্তমানের দিকে। সকাল হয়ে গেছে। উঠো। ঝিলমিলের দিক থেকে কোনো সাড়া শব্দ নেই। বিরক্ত হয়ে বাড়ির এক ছটকায় মেয়েটার দু কাঁধ শক্ত করে ধরে একবারে বিছানার উপর বসিয়ে দিল। আচমকায় এই ধাক্কায় ভীষণভাবে ভড়কে গেল ঝিলমিল। সে ধরফর করে উঠল। বুকটা ধক করে উঠায় ধীরে ধীরে চোখ মেলল সে। গতরাতে বিছানায় শুয়ে শুয়ে অতীতের এই তোলপাড় করা দিনগুলোর কথা ভাবতেই ভাবতেই কখন যে চোখ লেগে গিয়েছে সে নিজেও জানে না। চোখের সামনে এখন দাঁড়িয়ে আছে বারিশ। বারিশ হাতে ঘড়ির দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, 7টা বেজে গেছে। রুটিনের দুটো নিয়ম অলরেডি অমান্য করেছো তুমি। আজকের মতো মাফ করে দিলাম। এত ভদ্র মেয়ের মতো ফ্রেশ হয়ে গিয়ে আমার জন্য ব্রেকফাস্ট রেডি করো, যাও। ঝিলমিল তখনও ঘুমের ঘোরে চোখ ঢুলছিল। সে কিছুটা মিনমিন করে বলল, আর একটু ঘুমাই প্লিজ। নো ওয়ে, আজ থেকে কলেজে যেতে হবে, ভুলে গেলে? ব্রেকফাস্ট বানিয়ে রেডি হও দ্রুত। ভুলিনি, কিছুই ভুলিনি আমি, যাচ্ছি। রাগত গলায় বলল সে। বলেই সে রাগে পা ঠুকতে ঠুকতে ওয়াশরুমে গিয়ে ঢুকলো। কোনো মতে ফ্রেশ হয়ে রুমে আর এক মুহূর্ত পার নষ্ট না করে সে গটগট করে সোজা রান্নাঘরে গিয়ে এদিক ওদিক তাকালো। এখানেই 11 নম্বর পর্বটা শেষ হচ্ছে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমরা পেজটাকে সাবস্ক্রাইব কেন করো না? তোমরা সবাই পেজটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে যাবে। ধন্যবাদ সবাইকে।